মাধ্যমিকের সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। আজকে তোমাদের আলোচনা করব একটা কবিতা নিয়ে। হ্যাঁ, কবিতা। কবিতা তো কঠিন হবেই যদি তুমি ভাব বুঝতে না পারো। সিলেবাস তোমার মরুভূমি। না, মরুভূমি হওয়ার কোনো জায়গা নেই। আমরা অবশ্যই বোঝার চেষ্টা করব এবং আমি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তাই একটা অনুরোধ, এই ভিডিওকে টানা হিচড়া না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে। ঠিক আছে, চলো। কোন কবিতা? হ্যাঁ, আজকে যে কবিতাটা আলোচনা করব সেটা হচ্ছে অসুখী একজন। পাবলো নেরুদা তিনি এটা লিখেছেন এবং বাংলায় যিনি এটা তর্জমা করেছেন বা অনুবাদ করেছেন তিনি হলেন আমাদের নবারুণ ভট্টাচার্য। তাহলে প্রথমে আসা যাক যে আমাদের যে কবিতাটা নবারুণ ভট্টাচার্য অনুবাদ করেছেন, অসুখী একজন বিদেশি ফুলের রক্তের ছিটে সংকলিত থেকে, এবং চিলিয়ান কবি অর্থাৎ যার কথা বলছি পাবলো নেরুদা। এই পাবলো নেরুদা তিনি জন্মগ্রহণ করেছিলেন 1904 খ্রিস্টাব্দের 12ই জুলাই দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে চিলির তেমুগতে বলে একটা স্থান, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1904 খ্রিস্টাব্দে 12ই জুলাই। এবং ইনি ছিলেন একাধারে প্রখ্যাত একজন রাজনীতিবিদ, অপরদিকে ছিলেন কূটনীতিবিদ এবং সাংবাদিক। এবং এই কর্মজীবনে তার বিভিন্ন রাষ্ট্রদূত হিসেবে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে তাকে যেতে হয়েছিল কর্মের ক্ষেত্রে। যেমন বার্মা গিয়েছিলেন, শ্রীলঙ্কা গিয়েছিলেন ইন্দোনেশিয়া, গিয়েছিলেন হংকং, এমনকি ভারতেও তিনবার তিনি এসেছিলেন। এবং ভারতবর্ষের যেসব মহান ব্যক্তিত্ব ছিলেন, গুণীজন ব্যক্তিত্ব ছিলেন, তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর এবং জওহরলাল নেহরু এবং আমাদের কবি যিনি ছিলেন শক্তি চট্টোপাধ্যায়, তাদের সাথে তার পরিচয় হয়েছিল, সাক্ষাৎ করেছিলেন। তো ইনি বিভিন্ন গ্রন্থ লিখেছিলেন, সেই গ্রন্থগুলোর জন্য বিভিন্ন পুরস্কারেও তিনি সম্মানিত হয়েছিলেন। একটু তার পিতৃ পরিচয় মাতৃ পরিচয়টা দিই এবং তার প্রকৃত নাম কি, পিতৃতত্ত্ব যে প্রকৃত নাম সেটা আমরা একটু জেনে নিই। প্রথমে বলি যে পিতা ছিলেন জোস ডেল কারমেন রেয়েস মোরালেস এবং মাতা ছিলেন রোজা নেপতালি বাসোয়ালতো। এবং এদের নামানুযায়ী কবির প্রকৃত নামটা ছিল নেপতালি রিকার্দো রেইস বাসোয়ালতো। বোঝা গেছে? এটা কিন্তু প্রশ্ন হয়, একটা ছোট্ট প্রশ্ন, যে প্রকৃত নাম কি। এবং বিভিন্ন কাব্য গ্রন্থ লেখার জন্য তিনি বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। তার মধ্যে 1950 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেয়েছিলেন, 1971 পেয়েছিলেন সাহিত্য নোবেল পুরস্কার। এছাড়াও তিনি আরো বিভিন্ন সম্মানিত হয়েছিলেন। যেমন বলা যায় 1945 খ্রিস্টাব্দে চিলির জাতীয় পুরস্কার সোভিয়েত সাহিত্য একাডেমি থেকে পেয়েছিলেন। আরো পেয়েছিলেন 1946 খ্রিস্টাব্দে মেক্সিকো সরকার থেকে তিনি সম্মানিত হয়েছিলেন। 1951 খ্রিস্টাব্দে হয়েছিলেন লেনিন শান্তি পুরস্কার। বিভিন্ন পুরস্কারে কিন্তু তিনি সম্মানিত হয়েছিলেন। যাই হোক, ইনি বিশেষত স্পেনিশ ভাষাতে লিখতেন এবং এই স্পেনিশ ভাষা সাহিত্যকে বিশ্বের দরবারে গৌরবের আসনে বসিয়েছিলেন এই পাবলো নেরুদা। এরপরে একটু বলি, তিনি যখন জন্মগ্রহণ করলেন ঠিক তার 1 মাস পরেই তার মা মারা গেলেন যক্ষা রোগে। তিনি মাতৃহারা হয়ে পড়লেন। বাবা নিরুপায় হয়ে বিয়ে করলেন, দ্বিতীয় বিয়ে।
কিন্তু পাবলো নেরুদা নিজ মাতৃ হারানোর পরেও সৎ মায়ের কাছ থেকে পেয়েছিলেন যথেষ্ট মাতৃত্ব স্নেহ, এবং ছোটবেলা তার কেটেছিল সুন্দরভাবে। ইনি 10 বছর বয়স থেকে লেখা শুরু করেছিলেন। যাই হোক, বেশি কথা নয়, কিন্তু শেষ জীবনে অর্থাৎ তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হলেন, হাসপাতালে ভর্তি হলেন। প্রায় 3 দিন ধরে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষলেন, তারপর যুদ্ধে হেরে গেলেন। 1973 খ্রিস্টাব্দের 23শে সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেলেন। এরপরে আসে আরেকজন, তিনি হচ্ছেন নবারুণ ভট্টাচার্য, যিনি তার কবিতাকে বাংলায় তর্জমা করেছিলেন। এনার সম্পর্কে একটু বলি। ইনি 1948 খ্রিস্টাব্দের 26শে জুন মুর্শিদাবাদের বহরমপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং ইনার মাতা এবং পিতা দুজনই ছিলেন বিখ্যাত। পিতা ছিলেন বিখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্য এবং মাতা স্বনামধন্যা সাহিত্যিক মহাশ্বেতা দেবী। আমরা দুজনকে খুব খুব ভালোভাবে বাংলা সাহিত্যে কিন্তু চিনি। এনাদের সন্তান হচ্ছেন নবারুণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্য বহু সম্মানে ভূষিত হয়েছিলেন। তিনিও অনেক উপন্যাস, তার উল্লেখযোগ্য যেসব গ্রন্থগুলো ছিল তার মধ্যে এই মৃত্যুর উপত্যকা আমার দেশ নয়, তারপরে আরো যে গ্রন্থগুলো লিখেছিলেন, পুলিশ করে মানুষ শিকার, রাতের সার্কাস, এই ধরনের তিনি অনেক কাব্যগ্রন্থ লিখেছিলেন, উপন্যাসও লিখেছিলেন। যুদ্ধ পরিস্থিতি, কাঙাল, মালসাট, এই ধরনের অনেক উপন্যাস লিখেছিলেন তিনি। তিনিও অন্ত্রের ক্যান্সারে বেশ কিছুদিন আক্রান্ত হয়েছিলেন এবং ভুগেও ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঠাকুরপুকুর যে ক্যান্সার হসপিটাল, সেখানে ভর্তি করা হলে তিনি 31শে জুলাই এই 2024-এ পরলোকে গমন করেন। তিনিও অনেকগুলো এই লেখার জন্য সম্মানিত হয়েছিলেন। তার মধ্যে 1994 নরসিংহ দাস পুরস্কার পেয়েছিলেন, 1996 পেয়েছিলেন বঙ্কিম পুরস্কার, 1997 পেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার। এই তো গেল দুজন কবির পরিচিতি সম্পর্কে। তাহলে আমরা এবারে মূল কবিতার মধ্যে আসি। যে অসুখী একজন, এই কবিতার যে নামকরণ, এই নামকরণের মধ্যে কিন্তু আমরা বুঝতে পারছি যে অসুখী, যিনি সুখী নন এমন একজন, অর্থাৎ আনহ্যাপি। পাবলো নেরুদার এই অসুখী একজন যে কবিতাটা, এই কবিতাটির মূল বিষয় হয়ে উঠেছে যুদ্ধের পটভূমিকায় শাশ্বত ভালোবাসার কথা। একাধারে যুদ্ধ আর একাধারে একটা ভালোবাসার চিত্র। অসুখী একজন কবিতায় এই জন্য দুটি দিককে তিনি তুলে ধরেছেন। একদিকে অসুখী একজন অপেক্ষারতা সেই নারী, যে যুদ্ধগামী তার প্রেমিকাকে বিদায় দিচ্ছেন। অপরদিকে তিনি দেখছেন যুদ্ধ এবং যুদ্ধের ভয়াবহতা, সমস্ত কিছুকে মাথায় নিয়ে তিনি অপেক্ষায় তখনও থেকেছেন। তাই আমরা বলতেই পারি যে কবিতাটি একটি যুদ্ধের পটভূমিকাতে শাশ্বত ভালোবাসার কথা। দেখো, অসুখী এই কবিতাতে স্পেনীয় গৃহযুদ্ধের প্রেক্ষাপটে রচিত হয়েছিল এবং কবি বা কথক তিনি প্রত্যক্ষদর্শী ছিলেন, যার জন্য কবিতার যে ভাব,
এই ভাবটা কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে। প্রথমে আমি একটু আবৃত্তি করে নিই, তারপর লাইন বাই লাইন ধরে বোঝানোর চেষ্টা করছি। অসুখী একজন পাবলো নেরুদা। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূর দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মানো রাস্তায়। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। দেখো, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূর দূরে। কবি বলছেন, কবি ছিলেন একজন সৈনিক, এবং তিনি তার প্রিয়সী, বা বলতে পারো একজন প্রেমিকা, কিংবা তার খুব প্রিয় ভালোবাসার এক পাত্র, তিনি তাকে দরজায় দাঁড় করিয়ে অপেক্ষায় রেখে দিয়ে চলে গেলেন দূর দূরে। এখানে কোথায় গেলেন? যুদ্ধে। তার বর্ণনা কিছু দেননি। কিন্তু দেখো, অপেক্ষা এমন একটা জিনিস, যেখানে মা তার সন্তানের জন্য, কিংবা একজন স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করে থাকেন। যখন তার সন্তান কিংবা স্বামী বিভুঁইয়ে যান কর্মের জন্য, তার আশার প্রতীক্ষায় তিনি অপেক্ষারতা হয়ে থাকেন। কবির ক্ষেত্রেও এখানে তাই ঘটেছে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। কবি বলছেন, যাকে তিনি দাঁড় করিয়ে দিয়ে চলে গেছেন, সে কিন্তু জানতো না যে আমি আর ফিরে আসবো না। তিনি জানতেন আমি যুদ্ধে যাচ্ছি। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। দেখো, কবি সুন্দরভাবে এখানে সময়ের যে ব্যবধান, সেই সময়কে তিনি বোঝাতে গিয়ে বলছেন, একটা কুকুর চলে গেল। অর্থাৎ কথক চলে যাওয়ার পরে একটা কুকুর যদি রাস্তা দিয়ে পার হয়, সে কিন্তু খুব অল্প সময়, ক্ষণিক সময় পার হয়ে যায়। তাই সে অল্প সময়টাকে বোঝাতেই তিনি এই প্রতীকী কুকুর কথাটা ব্যবহার করেছেন। বোঝা গেছে? এরপরে বলছেন, হেঁটে গেল গির্জার এক নান। আমরা গির্জা সবাই জানি, খ্রিস্টানদের ধর্মীয়, পবিত্র ধর্মীয় যে মন্দির আমরা বলতে পারি, বা প্রতিষ্ঠান, যেখানে তারা উপাসনা করেন। আমাদের যেমন হিন্দুদের মন্দির, মুসলমানদের মসজিদ, সেই রকম গির্জা হচ্ছে তাদের একটা সেই প্রতিষ্ঠান যেখানে তারা উপাসনা করে। তাহলে কি বলা হয়েছে? হেঁটে গেল গির্জার এক নান। নান হচ্ছে সন্ন্যাসিনী, অর্থাৎ খ্রিস্ট সন্ন্যাসিনী হচ্ছেন নান। তাহলে এখানে কি বোঝা গেল? যে হেঁটে গেল গির্জার এক নান, অর্থাৎ নান যখন হেঁটে যাচ্ছেন, তখন কুকুরের থেকে একটু সময় তার বেশি লাগছে। অর্থাৎ ওই সময়টাকে ইঙ্গিত করেছেন কবি, যে ওইটুকু সময় কেটে গেল।
একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এরপর একটা সপ্তাহ কেটেছে, একটা বছর কেটেছে। মেয়েটা কিন্তু অপেক্ষারতা। সে কিন্তু একটা বছর অপেক্ষা করছে পথ চেয়ে। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। যে কথক চলে গেছেন, তার যে স্মৃতিচিহ্নটুকু ছিল পথে, সেটাও বৃষ্টিতে ধুয়ে দিল ঘাস জন্মানো রাস্তায়। মানে এবারের সময়টা বোঝো, ঘাস জন্মাতে নিশ্চয়ই একটু বেশি সময় যায়। তাহলে সেই ঘাস জন্মানো রাস্তাতে আর স্মৃতির চিহ্নও কিছু থাকলো না। আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। সেই অপেক্ষারতা মেয়েটার মাথার ওপর ভারাক্রান্ত। কেমন ভারাক্রান্ত? না, শক্ত পাথরের মতো, কঠিন পাথরের মতো একটার পর একটা বছর তার মাথার ওপর নেমে এলো। সে প্রতীক্ষায় আছে তার ভালোবাসার পাত্র বা প্রেমিক সে ফিরে আসবে। তারপর যুদ্ধ এলো। সেই যুদ্ধের কথা, স্পেনের গৃহযুদ্ধ। কেমন ভাবে এসেছে যুদ্ধ? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। কেন এই কথা বলছেন কবি? রক্তের এক আগ্নেয় পাহাড়। আসলে তিনি যে যুদ্ধের বিভীষিকা, এই বিভীষিকাকে তুলনা করেছেন আগ্নেয় পাহাড়ের মতো, যেখানে অগ্ন্যুৎপাত হয়। সেই অগ্ন্যুৎপাতের যে লেলিহান লাভা, লাল, মানুষের রক্তের সেই লালের সঙ্গে তিনি তুলনা করে বলেছেন রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়ি খুন হলো। দেখো, যুদ্ধ এমন একটা জিনিস যেখানে আবাল বৃদ্ধা বনিতা, স্ত্রী পুরুষ কেউ বাদ যায় না। তাই তিনি বলছেন শিশু আর বাড়িরা খুন হলো, সমস্ত শেষ হয়ে গেল, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। সে মেয়েটি তখনও তার সে ভালোবাসার পাত্রের জন্য অপেক্ষারতা। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। সমস্ত সমতলে ধরে গেল আগুন, অর্থাৎ যা অসমতল নয়, সমতল ভূভাগ যেখানে শহর গ্রাম সমস্ত কিছুই আছে, সেখানে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, এখানে শান্ত কেন বলেছে? না, প্রতিবাদহীন দেবতারা, প্রতিবাদহীন এবং হলুদ। হলুদ অর্থে বলতে পারো নিষ্ক্রিয়। তাহলে সেই শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, যারা ধ্যান করেছে, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। কবি বোঝাতে চেয়েছেন যে যারা দেবতা, কেন একটা যুদ্ধ শুধু মানুষকে ধ্বংস করে না, মানুষের সৃষ্টিকে ধ্বংস করে, স্থাপত্য ভাস্কর্য সমস্ত কিছুকে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। তিনি তাই বোঝাতে চেয়েছেন উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, আর তারা স্বপ্ন দেখতে পারল না। কবি বলছেন সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, সেই মিষ্টি বাড়ি বলতে তার জন্মভূমি, স্মৃতি বিজড়িত সেই বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ। সেখানে ছিল কি? গোলাপি গাছ, এক ধরনের গাছ, ছড়ানো করতলের মতো পাতা, যার পাতাগুলো, করতল মানে হাত, হাতের তালু, অর্থাৎ হাতের তালুর মতো এইরকম যে পাতাগুলো, হয়তো করাতের মতো, চিমনি যেটা কারখানা দিয়ে ধোঁয়া ওঠে, অর্থাৎ এগুলো সবই শেষ হয়ে গেছে। তাই তিনি বোঝাচ্ছেন যে চিমনি, প্রাচীন জল তরঙ্গ। জল তরঙ্গ হচ্ছে একটা বাদ্যযন্ত্র, বিশেষ বাদ্যযন্ত্র, যেটা জল তরঙ্গ, সেগুলো সমস্ত শেষ হয়ে গেছে যুদ্ধের সেই ধ্বংসে আর কি।
বলছেন সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। আগুনে সমস্ত কিছু শেষ হয়ে গেল। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। বোঝো, একটা যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার আমাদের প্রমাণ দিয়েছে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়াবহতা আজও সেখানের প্রজন্মকে ভোগ করতে হচ্ছে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা। হ্যাঁ, দোমড়ানো লোহা, একেবারে বেঁকে যাওয়া সেই লোহাগুলো, আর মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা বলতে বোঝাতে চেয়েছেন যখন এই অবয়ব বা মূর্তিটা অক্ষত থাকে, আস্ত গোটা থাকে, তখন নাকি তিনি জীবিত। মানুষের কাছে তাই, খণ্ড খণ্ড হয়ে যখন ভেঙে যায় তিনি তখন মৃত। তাই বলছেন মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা আর রক্তের একটা কালো দাগ। এই রক্তের কালো দাগ কি? রক্ত তো লাল, কিন্তু মৃত মানুষ কিংবা মানুষের যখন রক্ত বেরিয়ে যায় সে রক্ত কিছুক্ষণ পরে কালো রং ধারণ করে। তাই রক্তের একটা কালো দাগ, যা যুদ্ধের স্মৃতি। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, সেই মেয়েটি তখনও তার সেই প্রিয়জনের অপেক্ষায় অপেক্ষারত। বুঝতে পারা গেছে? কিন্তু অসুখী কে, এটা যদি প্রশ্ন হয়, অসুখী একজন, কিন্তু আমরা কি একজনকে পেলাম অসুখী? অসুখী কিন্তু দুজন। একাধারে আমরা দেখেছি সেই অপেক্ষারতা সেই মেয়েটি, আবার অন্যদিকে কবি বা কথক, যিনিও একইভাবে কষ্ট পেয়েছেন। তার বিভূমি থেকে ফিরে না আসতে পারা, জন্মভূমি ত্যাগ করে যাওয়া, অপেক্ষা করা সেই মেয়েটির কথা ভেবে ভেবে তিনিও কষ্ট পেয়েছেন। যাক, কেমন লাগলো ভিডিও? যদি আজকে নতুন কেউ দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং একটা লাইক করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। কমেন্ট করো, তাহলে আমি আপাতত যে পরিশ্রমটা করছি, তোমাদের যদি স্বল্প কোথাও তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে আমার পরিশ্রম সার্থক।